আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সরি ফর দ্যাট। সরি বললে কাজ হবে? সরি টরিতে কাজ হবে না। মানে? শাস্তি পেতে হবে আপনাকে। শাস্তি? আমি দেশে আর ফিরবো না, তা তো বলেই দিয়েছি। আপনার শাস্তি হচ্ছে আপনিও আমার সাথে এখানেই থাকবেন। এই নিন, চুড়ি পরিয়ে দিন হাতে। বলেই বাক্সটা এগিয়ে দেয় রোদেলা। সুফিয়ান এত কিছুর জন্য প্রস্তুত ছিল না। বাক্সটা হাতে নিয়ে ভ্যাবাচ্যাকা ভাব নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কি ব্যাপার, সময় হয়ে যাচ্ছে তো? কোনো উত্তর না দিয়ে পাশে থাকা বেঞ্চে মাথাটা নিচু করে বসে পড়ে সুফিয়ান। রোদেলা ধীর পায়ে ওর কাছে যায়, কাঁধে হাত রাখে সুফিয়ানের। ছেলেটা কাঁদছে হয়তো। সব হারিয়ে মানুষ যখন নিঃস্ব মনে করে নিজেকে, আর খোদা তখন দুহাত ভরিয়ে দেয়, তখন বোধহয় এমনই হয়। কিছু সময় পর রোদেলা মাটিতে হাঁটু গেড়ে বসে বলে, আমি আপনাকে হারাতে চাই না সুফিয়ান। মুখ তুলে তাকায় সে। রোদেলার হাত দুটো বাড়িয়ে দেয় ওর দিকে। শার্টের হাতায় চোখ মুছে মুচকি হাসে সুফিয়ান। বাক্সটা খুলে চুড়ি দুটো পরিয়ে দেয় এক এক করে। রোদেলা বলে, আমি আজ আপনার হলাম সুফিয়ান। স্মিত হেসে সুফিয়ান বলে, আমিও তোমার হলাম। আপনার ফ্লাইট কয়টায়? 10:30, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। আমার আপনাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না। নিচে বসা রোদেলার হাত ধরে চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকে সুফিয়ান। অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে ওর, কিন্তু ভিতরকার অনুভূতিগুলো গুছিয়ে বলা যায় কি? কল্লোল গত 1 ঘন্টা ধরে তাগাদা দিচ্ছে নাতাশাকে দ্রুত রেডি হতে। ভাদ্র মাসের এই গরমের মধ্যে শেরওয়ানি পরে বসে থাকতে অস্বস্তি লাগছে ওর। দাওয়াত এলে বিরক্তিতে পড়ে যায় কল্লোল, কারণ এই সময় নাতাশা কাউকে চেনে না। তার উপর ফুফাতো বোনের বিয়ে বলে কথা। প্রায় প্রতিবারই নাতাশার সাথে ওর ঝগড়া হয় এই দেরি হওয়ার জন্য। একটা মাত্র ছেলে, তাকেও রেডি করে কল্লোল নিজেই। বেঁধে দেওয়ার সময়ের 15 মিনিট পর অবশেষে তৈরি হয়ে নিচে নামে নাতাশা। এত রাগ লাগছিল এতক্ষণ, কিন্তু নাতাশাকে দেখে সব রাগ ক্ষোভ হাওয়ায় মিলিয়ে গেল। এত সুন্দর লাগছে নাতাশাকে, যেন উপমা খুঁজে পাওয়ার আগেই নাতাশার ছেলেকে সাথে নিয়ে কল্লোলকে কড়া গলায় বলল, এতক্ষণ তো মাথা খাচ্ছিলে, এখন ওঠো। কল্লোল সবাইকে নিয়ে নিচে নামলো। গাড়ি নিজে ড্রাইভ করে রওনা দিল দাওয়াতের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় 9টা বাজলো। দুটি গাড়ি কৃষ্ণচূড়া বাড়িটাই পৌঁছতে। এত সুন্দর করে সাজানো হয়েছে এই বিশাল বাড়িটা যে বলার মতো না। অনেকদিন পর এই বাড়িতে এলো কল্লোল। বাড়ির মূল ফটকে রোদেলার বাবা মা দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে। নাসিমা রোদেলার বাবাকে পরিচয় করিয়ে দিলেন সবার সাথে। এই হচ্ছে নাতাশার বর কল্লোল, আর ও শোভন। আর এ যে মা, সামনে এসো। এ হচ্ছে আমার আরেক মেয়ে সারা, শোভনের বউ। তা মা, নাতনিকে আননি কেন? আরে আন্টি, ওকে নিয়ে দাওয়াতে আসা মুশকিল, মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি বিকালে। আর এই যে এমি, বর কোথায় তোমার? ওর কথা আর বলিয়েন না আন্টি, ও তো লেট লতিফ, এখনো এসে পৌঁছায়নি। ভাগ্যিস আমি আগে ভাগে এসেছিলাম। ওর কথার ভঙ্গি শুনে হাসিতে ফেটে পড়ল সবাই। রোদেলার বাবা বলল, নিজের মানুষে তোমরা এত দেরি করে আসলে? সৎ মা, তোমরা ভিতরে যাও, খাওয়ার পর্ব শেষ করে ফেলো। এই প্রথমবারের মতো তাকে দেখলো নাতাশাদের শ্বশুর বাড়ির সবাই। বাড়িতে ঢুকতে না ঢুকতেই চমক। এত সুন্দর করে সাজিয়েছে পুরো বাড়িটাকে, যেন বিয়েটা গৌণ। এই বাড়িটার সৌন্দর্য দেখাতেই এই আয়োজন। বিয়ে উপলক্ষে বাড়িটা নতুন করে রং করা হয়েছে। গাছ আগেও ছিল, এখন আরো অনেক গাছ লাগানো হয়েছে নতুন করে। বউ পার্লারে গিয়েছে সেই বিকেলে, বর আসলো বলে, কিন্তু বউয়ের খবর নেই। এই নিয়ে ফোনে ডাকাডাকি করছে নাসিমা। ওরা একে একে ঢুকলো বাড়িতে। সামনের অংশে মেহমানদের বসার জন্য বিশাল শামিয়ানা, তার সামনে বর বউয়ের বসার জন্য বিশাল স্টেজ। অতিথিরা এখন সেটা দখল করে আছে, ছবি তুলছে এদিকে সেদিকে।
খাবারের আয়োজন ভিতর বাড়িতে, বুফে সিস্টেমে খাবার ব্যবস্থা। রোদেলার কাজিনেরা খুব ব্যস্ত মেহমানদারিতে। নোবেলকেও দেখা যাচ্ছে ব্যস্ত ভঙ্গিতে কী যেন নিয়ে যাচ্ছে ভিতর বাড়িতে। এতদিন পর সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে সবার। নাতাশার শ্বশুরবাড়ির লোক সবাই এক টেবিলে খেতে বসেছে। খাওয়া দাওয়ার আইটেম দেখে চক্ষু চড়ক গাছ। চাইনিজ আইটেম টু বাংলা, সুইট অ্যান্ড সত্তর প্রন টু মুগ ডালের ঘন্ট। কোনটা রেখে কোনটা খাবে তা ভেবে নাচিহাল অতিথিরা। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলো কল্লোল, মেহমানরা এমন বুফে সিস্টেমে প্রচুর খাবার নষ্ট করে। এক একজনের সামনে উচ্ছিষ্ট খাবারের স্তূপ জমেছে। এই জিনিসটা খুবই অপছন্দ কল্লোলের। শোভন বলল, আরে এদের চোখেই কেবল ক্ষুধা, তাই তো দিশেহারা হয়ে সব খাওয়ার ব্যর্থ চেষ্টা করে। ওদের খাওয়ার শেষ হতেই কল্লোল আর শোভন মেহমানদের খাবার সার্ভ করতে শুরু করে। নিজেদের লোক বলে কাজে হাত লাগালো আর কি। মেয়েরা ব্যস্ত ছবি তোলা নিয়ে। বাড়ি গিয়ে ফেসবুকে আপলোড করতে হবে না? প্রায় 1000 লোকের আয়োজন, তবুও বিশাল এই বাড়িটায় এই সংখ্যাটা যেন নগণ্য। দূরের মেহমানরা অনেকেই খেয়ে চলে গেল। রাত বাজছে তাই। এত মানুষ দেখছে কিন্তু মনে মনে একজনকে খুঁজছে শুভ। এদিকেই কোথাও আছে হয়তো, কিন্তু কিছুতেই দেখা মিলল না তার। বর আসলো রাত 10টায়। নাতাশা আর ওর বাকি কাজিনরা গেট ধরতে গেল। অনেক দফারফা করে ভিতরে ঢুকতে সময় লাগলো 20 মিনিটের মতো। কনের ভাই বোন যেমন পুনো ওল, বরের ভাই বোন আর বন্ধুরাও বাঘা তেঁতুল, কেউ কম যায় না কারো থেকে। শোভন কল্লোল পাশেই দাঁড়িয়েছিল। ছেলে মেয়েদের এমন মিষ্টি ঝগড়া দেখতে ভালোই লাগছে ওদের। বর ভিতরে ঢুকতেই ওদেরকে দেখে সুফিয়ান এগিয়ে এলো কল্লোল আর শোভনের দিকে। আন্তরিক ভঙ্গিতে আলিঙ্গন করলো দুজনকে। কল্লোল বলল, বাহ ভাই, দারুণ ব্যাপার হলো। দুই ভাই এখন ভাইরা ভাই হলেন, দুই বোন হলো যা। স্মিত হাসলেন সুফিয়ান। তাদের খাওয়া দাওয়ার খোঁজ নিলেন। তারপর নোবেল ডেকে ভেতরে যেতে বললেন। তাদেরকে বলে ভিতরে বাড়িতে গেল সুফিয়ান। সুফিয়ান লোকটা আগাগোড়া বিনয়ে মোড়া। প্রথমে এটাকে মেকি লাগতো, পরে অবশ্য বুঝেছে শোভন লোকটা প্রকৃতপক্ষেই ভালো মানুষ। রোদেলা সুফিয়ানের পিছনেই ছিল। কেউ একজন বললেন, তোমার বোনের বিয়ে আর তুমি এত দেরি করে এলে? আর কি বলবো ফুফু, আমার শাশুড়ি মা নেই, সব কিছুর গোছ গাছ আমাকেই করতে হয়েছে। আমি এ বাড়ির শুধু মেয়ে আর ওই বাড়ির বউ, আর ওদের দুজনে মা, জানেনই তো। কথাগুলো বলেই বরের দলের সাথেই ভিতরে চলে গেল। ব্যস্ততায় এদিকটাই লক্ষ্য করলো না হয়তো। রোদেলাকে এক পলক দেখল শোভন, সাথে সাথে চোখ ফিরিয়ে নিল ও। এক পলকের দেখায় ভিতরটা কেমন থমকে গেল, যেন সময় আটকে গেছে অনেক টাইম লুপে। অনেক অনেক কথা, ভাঙা স্মৃতি জুড়ছে মনের ভিতরে। শোভনের অতীত এখন যেন পাজল সেট। কোন কোনটা মিলে যাচ্ছে, কোন অংশ নিখোঁজ। দ্রুত একটা সিগারেট ধরালো শোভন। মাথাটা কেমন ভারী হয়ে যাচ্ছে। এদিকটায় ছেলেরা বসে আড্ডা দিচ্ছে। সারা এসে শোভনকে নিয়ে গেল, বলল, একা একা তো ছবি তুললাম খুব, এসো, তোমার সাথে তো কোনো ছবি তোলাই হলো না। অগত্যা শোভন গেল সারার সাথে ছবি তুলতে। ছবি তোলার এক ফাঁকে রোদেলার চোখে চোখ পড়ল শোভনের। একেবারে অনিচ্ছায়, অপরিকল্পিতভাবে সারা দুহাতে জড়িয়ে ধরেছে ওকে। ক্যামেরাম্যানের ইনস্ট্রাকশনে এই পোজ। আন্তরিক ভঙ্গিতে হাসল রোদেলা। পরিচিত কারোর সাথে হঠাৎ দেখা হলে যেই ভঙ্গিতে হাসির বিনিময় হয় সেরকম। যে হাসির অর্থ, আরে কতদিন পর দেখা, তারপর কেমন আছেন? শোভন একটু সময় নিল এই সামাজিকতায় অংশ নিতে। হাসির বিনিময়ে ও নিজেও হাসল একটু। কত কথা জমা ছিল ওর, কত কত জিজ্ঞাসা ওর, কিন্তু সব কথা মিটিয়ে দিতে হলো একটা স্মিত হাসিতে। কারণ সময়টা বড্ড অসময় এখন। শোভন সারাকে বিয়ে করে সংসারী হয়েছে ওর নিখোঁজের বছরেই। ঘর আলো করে মেয়ে হয়েছে ওদের 2 বছর হলো। অপরদিকে রোদেলা টেলিফোনে বিয়ে করে বরকে নিয়ে গেল ইংল্যান্ড। সেখানে ব্যবসা শুরু করেছে সুফিয়ান। আর রোদেলা একটা কলেজের প্রফেসর হয়েছে 2 বছর। ভাগ্যিস প্রিসিলার বিয়ে বাকি ছিল, তা না হলে বোধহয় আর দেখাই হতো না। সারার সাথে রোদেলার খুব ভাব। ওর খোঁজ
খোঁজ হওয়ার পর নাতাশার কাছ থেকে নম্বর জোগাড় করে কথা বলেছে অনেক আগেই। এখন ওরা খুব ভালো বন্ধু, কিন্তু শোভন সব সময় ব্যাপারটা এড়িয়ে গিয়েছে। এতেই দুজনেরই মঙ্গল হয়তো। রোদেলা তেমনি কাঁধ পর্যন্ত চুল, সাদামাটা সাজ, ডান হাতে ঘড়ি, জুতা পায়ে, ঝলমলে শাড়ি অবশ্য পরেছে একটা, কিন্তু ওর সাজ যেন সেই একই রকম, সেই নো মেকআপ লুক। একটুও বদলায়নি ও। বয়সটাকে যেন ফিক্সড করে রেখেছে কোনো মন্ত্র বলে। 7.5 বছর পর দেখছে ওকে, তবুও শোভনের মনে হচ্ছে এখনও যেন সেই অনার্স 3য় বর্ষে পড়ুয়া সে। 10 বছর পরও হয়তো ওকে এমনই দেখাবে। তবে কিছু একটা পরিবর্তন ঠেকছে ওর, ঠিক ধরতে পারছে না। মনে মনে খুঁজতে লাগলো পরিবর্তনটা কি। অনেক পরে হঠাৎ মনে পড়ল চশমা। আগে রোদেলা চশমা পরতো না, এখন কালো ফ্রেমের ক্যাটসাইজ শেপের চশমা পড়েছে চোখে। 7 বছরে এই কেবল পরিবর্তন রোদেলার। ছবি তোলা শেষে সারা ওকে সেখানে ফেলেই চলল বউ দেখতে। শোভন গরম গরম জিলাপি নিতে এগিয়ে গেল জিলিপির স্টলে। অস্বস্তি কাটাতে এর চেয়ে ভালো উপায় আপাতত ওর জানা নেই। প্রায় 7.5 বছর পর দেশে ফিরে 1 সপ্তাহ না যেতেই এক দফা ঝগড়া হয় নাসিমা আর রোদেলার। মৃত মেয়েকে এত বছর পর ফিরে পেয়ে আবেগে যে শোক প্রকাশ করেছিল, সেই আবেগের রং ম্লান করতে 7 দিনও সময় নেয়নি নাসিমা। রোদেলা জানে যে সবাই যতই বোঝাক ওকে, ওর মা বদলাবে না জীবনেও। ঝগড়ার উৎস দাওয়াত দেওয়া। দাওয়াতের তালিকা রোদেলা নিজেই তৈরি করেছিল মায়ের সাহায্য নিয়ে। সেই হিসেবে দাওয়াতের কার্ডও লেখা হয়েছে। নাসিমা নিজেই মহা উৎসবের দাওয়াত দেওয়ার কাজ শুরু করলো। একদিন ফোনে রোদেলাকে বলেছিল নাসিমা সময় করে ওর খালাদের বাড়িতে দাওয়াত দিতে, তার সাথে যেন যাইও। কথাটা শুনে বিরক্ত হয়েছিল ও। দাওয়াত দিতে ওর যাওয়ার কি দরকার? বিরক্তি হজম করে রোদেলা সুন্দর করে বলেছে ও যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিল সম্পর্কে আমাদের ধর্মে একটা বিধান রয়ে, তা না হলে ও ঠিক উপরে ফেলতো তাদেরকে ওর জীবন থেকে। মনের কষ্ট মনে রেখে তাদের সাথে মোটামুটি একটা সম্পর্ক চালিয়ে যাচ্ছে ও। এতে গভীর ভালোবাসা বলে যে ব্যাপার থাকে, সত্যি বলতে তা নেই। তাদের সাথে আবার সুসম্পর্ক হোক তাও চায় না। তাছাড়া ওইদিকেও তো ওর নানান কাজ রয়েছে। তার উপর প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে এসেছে ও। শাশুড়ি না থাকায় নানান ঝামেলার মধ্য দিয়ে ওকে যেতে হচ্ছে। ওর মা অতীতের সব কথা ভুলে গিয়েছেন। তার বোনদের প্রতি দরদ দেখলে মনে হয় তিনি ভুলেই গেছেন তার বিপদের দিনে সবাই যে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন তার বোনেরা। এর মধ্যে একদিন মায়ের বাড়িতে বেড়াতে গেল ও। এক বিকালে কথা হচ্ছে বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে, খাওয়ার পদ আর হলুদের শাড়ি হাবিজাবি বিষয়ে। হঠাৎ বলা নেই কওয়া নেই হুট করে নাসিমা ফোন ধরিয়ে দিলেন রোদেলার হাতে। হ্যাঁ রে ছোট, নে রোদেলা কথা বলবে তোর সাথে। আজব ব্যাপারটাই অপ্রস্তুত হয়ে যায় ও, সাথে অবাকও হয় ভীষণ রকমের। যে ভাই আর এক ভাইয়ের মৃত্যু পরপর বাড়ি বিক্রি করে তাকে পথে নামিয়েছিলেন, কি অবলীলায় তার সাথে কথা বলছেন তিনি, যেন এমন কিছুই হয়নি কোনোদিন। রেগে গিয়ে ফোনটা কেটে দেয় ও, তারপর বলে, মা, তোমার স্মরণ শক্তি কম তা আমি জানি, কিন্তু আমার স্মরণ শক্তি বেশ ভালো। তোমার ভাই বোন, তুমি তো তাদের ছাড়তে পারবে না, ভালো কথা। আমি বলছিও ছাড়তে, তবে আমার একটা অনুরোধ, আমাকে এসবে জড়াবে না। এ কথার বিপরীতে তিনি অনেকগুলো কথা জুড়লেন। একটা সময় তার রূপ নিল ঝগড়ায়। প্রিসিলা অনেক চেষ্টা করলো নাসিমাকে থামাতে। রাগে ক্ষুব্ধ নাসিমা একসময় গায়ে হাত তোলে প্রিসিলার। যে মেয়েটার বিয়ে 2 দিন পরে তার গায়ে হাত ওঠে কীভাবে? তার উপর তিনি এমন কিছু কথা বলেন যা শুনে কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম হলো রোদেলার। কথাগুলো ভাবলেও কলিজা ছিদ্র হয়ে যায় রোদেলার। ওর মা কি কখনোই বদলাবে না? নাসিমার এত কথার সারমর্ম হচ্ছে, অতীত ভুলে গেছে রোদেলা। যে ভাইয়েরা খাইয়ে পড়িয়ে মানুষ করেছে তাদের এখন ও চেনে না। ওর এমন ব্যবহার নাকি টাকার গরিমা। অহংকারের ভার আল্লাহও সহ্য করতে পারে না। তাও বলল এক ফাঁকে। রোদেলা স্তব্ধ হয়ে গেল। ওই এক কথা বলেই যে বন্ধ হয়েছিল মুখের জবান, তা আর খোলেনি। এই কথার বিপরীতে এসব কথা আসে কিভাবে? সে রাতেই ও কেঁদে ব্যাগপত্র নিয়ে চলে গিয়েছিল কৃষ্ণচূড়া ছেড়ে। বিয়ের তারিখ এগিয়ে এসেছে,
এর মধ্যে এমন মনোমালিন্য চললে হয় না। কেউ যখন কষ্ট দেয় সেই সময়টা তার করা সকল অন্যায়গুলো, তার দেওয়া সব কষ্টগুলো এসে ভিড় করে মনের জানালায়। অনেক ভেবে সে সব কষ্ট দুঃখগুলোকে একপাশে সরিয়ে আবারও আসে রোদেলা কৃষ্ণচূড়ায়। মনের ক্ষত কিন্তু তখনও তাজা। সব ভুলেও ও এসেছে এখানে, অথচ নাসিমার ভাবভঙ্গি দেখে পিত্তি জ্বলে যায় ওর। তার মেয়ের বিয়ে, তার উচিত ছিল রোদেলার সাথে মনোমালিন্য দূর করা। তা তো করেননি, উল্টে মুখ ভার করে বসে আছেন। অগত্যা রোদেলা এসব পাত্তা না দিয়ে কাজকর্মের তদারকি করেন। নিজের কাছের কিছু বন্ধুদের দাওয়াত করে। কোণে বাড়ির যাবতীয় কাজের দায়িত্ব ও নেয় সুফিয়ান। ডেকোরেটর, ইভেন্ট প্ল্যানিং এসব কাজ একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দেয়। তাতে খরচ বাড়লেও ঝামেলা অনেক কমে যায়। খালারা বিয়ের একদিন আগেই এসে পড়েছেন। তাদের রোদেলার প্রতি আবেগের প্রদর্শন চলে ঘণ্টাখানেক সময়। দুই খালা তাদের সেই সময়কার বর্ণনা করতে থাকে এক এক করে। রোদেলার খুব ইচ্ছে করে তাদের জিজ্ঞাসা করতে, ওর মা যখন চলে যাচ্ছিল এবারই ছেড়ে, তখন কোথায় ছিলেন তারা? কিন্তু সব কথা কি বলা যায়? অসহ্য লাগে ওর। ও যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচে। কারণ এদের এক একজনের আসল রূপ ওর দেখা হয়ে গেছে বহু আগেই। এক এক ঘর দখল করেছে এক একজন। হলুদের দিন সকালে সপরিবারে এসেছেন ছোট মামা। তাদের আন্তরিকতা দেখলে যে কেউ বলবে যে টাকার জন্য অসুস্থ ভাইকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছেন তিনি, আর তার মৃত্যুর পরই বাড়ি থেকে বের করে দিয়েছেন তাদেরকে। একটা বারও ভাবেননি তারা কোথায় গিয়ে দাঁড়াবে। সবাই নিজের সেরা অভিনয়টা করতে ব্যস্ত। এক একজন ছাড়িয়ে যাচ্ছে এক একজনকে। প্রিসিলা সবই বলেছে ওকে, এক একটা দিন কিভাবে কেটেছে ওদের। আর এই যে এখন চারপাশে ঘিরে আছে সবাই, এরা তখন কত কত আলোকবর্ষ দূরে ছিল তখন। রোদেলা মরে গিয়ে বেঁচে গিয়েছিল। প্রিসিলা নাসিমা নামক জাতা কলে পিসছে দিনের পর দিন। রোদেলার মতো প্রতিবাদী ও না, মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় জানা নেই। তাই তো নিজের কাছে প্রিসিলাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা ও করেছে। ওর দেবর রেজওয়ান পড়াশোনা শেষে দেশে ফিরে কাজকর্মের তেমন সুবিধে করতে পারেনি। পিএইচডি করা রেজওয়ানকে চাকরি দেয়নি আবেদন করা কোনো বিশ্ববিদ্যালয়ে। তারা সরকারি খরচে শিক্ষকদের পিএইচডি করাতে বিদেশে পাঠায়, কিন্তু পিএইচডি সম্পন্ন করা কাউকে নিয়োগ দেয় না। রাগে কষ্টে ও সুফিয়ানের পরামর্শে পাড়ি জমায় ইংল্যান্ডে। সেখানে এখন একটা গবেষণা প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করছে ও। বিয়ে থা করা নিয়ে কোনো উৎসাহই দেখায় না ও। সারা দিন কাজ আর কাজ। এদিকে বিয়ের বয়স যায়। যখনই তাগাদা দিয়েছে রোদেলা তখনই বলেছে, আরে একটু গুছিয়ে নি ভাবি, নেক্সট সামারে এই। সেই সামার আর আসে না। একদিন হঠাৎ রাতের খাবারের পর কাউকে পছন্দ আছে কিনা জানতে চাই রোদেলা। রেজওয়ান ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে রোদেলার দিকে তাকিয়ে বলে, ভাবি জীবন চলে যাচ্ছে দৌড়ের উপরে, এসবের সুযোগ পেলাম কই? কর্মঠ হওয়ার অনেক জ্বালা ভাবি, গার্লফ্রেন্ডকে পাওয়া যায় না, তাদের সময় দেওয়ার সময় কোথায়? অথচ দেখেন আমার বহু বেকার বন্ধু 2-3টা করে গার্লফ্রেন্ড। বলেই হাসিতে ফেটে পড়ে ও। আমরা তাহলে মেয়ে দেখা শুরু করি? বিয়েটা কি করতেই হবে? এটা কেমন কথা রেজওয়ান? এতদিন আমি ভাবতাম তোমার পছন্দের কেউ আছে, তাই হয়তো এড়িয়ে যাচ্ছ। আরে না ভাবি। আমরা তাহলে মেয়ে দেখা শুরু করি? কথা প্রসঙ্গে সুফিয়ান হুট করে বলে, আচ্ছা প্রিসিলাকে তোর কেমন লাগে? ভালোই তো। রোদেলা যেন চমকে ওঠে কথাটা শুনে। বোনের জন্য সবসময় চিন্তা হয় ওর। মাঝে মাঝে ভাবে এখানে নিয়ে আসবে ওকে, কিন্তু এই কথাটা ওর একবারের জন্যেও মনে হয়নি রোদেলার। কি ম্যাডাম, আপনার বোনকে বিয়ে দেবেন নাকি আমার ভাইয়ের সাথে? ছেলে 99% ভালো, মাঝে মাঝে কাজে ডুবে বাসায় আসতে ভুলে যায় আর কি। সুফিয়ানের সেই হাসিতে চোখ দেয় রেজওয়ান। রোদেলা কেন যেন চোখ দিতে পারে না এই হাসিতে, কারণ এই ব্যাপারটাই অনিমার মতামতেরও একটা ব্যাপার আছে। আল্লাহ সহায়, কোনো রকম ঝামেলা ছাড়াই বিয়েটা ঠিকঠাক হয়ে যায়। প্রিসিলা শুধু ওর মায়ের হাত থেকে বাঁচতে চায়, তার উপর ওর বোনের সাথে থাকতে পারবে। এ তো সোনাই সোহাগা, না চাইতেই হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। শুধুমাত্র বোনকে মুক্ত করতে দেশে এসেছে ও, না হলে কোনো দিন আসতো না এখানে। ও ভালো করেই জানে ওর মা একটুও বদলায়নি, তার প্রমাণ পেল 7 দিন না যেতেই। বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হলো। ছোট খালা বলেছিল,
ওরা না হয় যাক, রোদেলা তুই একটু থাক তোর মায়ের কাছে। ছোট মেয়েটার বিয়ে এ সময় তুই কাছে থাকলে তার কষ্ট কম হবে। এর আগে রোদেলার গা জ্বলে যায়। তারা সব সময় শুধু তাদেরটাই বোঝে। পেয়েছে বলদ এক মেয়ের জামাই, তা না হলে ওদের বাড়ির বিয়ের ঝামেলা রেখে কেউ শ্বশুর বাড়ির ঝামেলা পোহায়। তবুও সুফিয়ান দুই দিকের ঝামেলায় শক্ত হাতে সামলেছেন। বিয়ে বাড়ির কম কাজ? তাছাড়া প্রিসিলাকে তো তাকেই বরণ করতে হবে। এদিকে অনিমার শ্বশুর অসুস্থ, ওকে যে দায়িত্ব দিবে তাও সম্ভব না। রোদেলা বিরক্তি হজম করে ছোট খালাকে বলেছিল,